ডিবির হারুন এবং বিপ্লব, আমি হারুনকে একটু ফলো করলাম যে আসলে কোন দিকে যায়। তো ওখান থেকে চেয়ারম্যান বাড়ির যে চেয়ারম্যান বাড়ির মাঠ, যেটা ওই মাঠের ওই গলিতে ঢুকে গেলেন হারুন সাহেব। তো আমি দেখলাম যে উনি একটা গাড়িতে উঠে গেলেন এবং গাড়িতে বসে উনি পুলিশের ড্রেস চেঞ্জ করলেন। আমি হারুন সাহেবের সাথে হ্যান্ডশেক করে বললাম যে আসলে মিছিল আসতেছে, আপনারা কোথায়, মানে আপনাদের নির্দেশনা কি। আমি টানা প্রায় 1 ঘন্টা সেখান থেকে লাইভ করলাম এবং এই মিছিলের যে শুরু এবং শেষ কোথায় সেটি আসলেই যেন মিছিল আসা শুরু করার পরে মানে এমন কোনো মানুষ নাই, শিশু, বৃদ্ধ, বনিতা, সব ধরনের মানুষ, শিক্ষার্থী, দলমত নির্বিশেষে সবাই সেই মিছিলে অংশগ্রহণ করছে। জনসমুদ্র ছুটে যাচ্ছে গণভবনের দিকে। আপনাকে একটু দেখাতে চাই, চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ। আমরা বনানীর থেকে ঠিক এই মিছিলের পেছন যে কোথায় সেটি আসলে কারো পক্ষেই বলা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের একটি নতুন পর্বে। আজ আমরা কথা বলবো জুলাই আন্দোলনের যে চূড়ান্ত মুহূর্ত, শেষ 2 দিনের আলাপ করব। 4 আগস্ট এবং 5 আগস্ট কী ঘটেছে রাজপথে সে সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী হিসাবে বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব আমাদের সঙ্গে আছেন। মহিবুল্লাহ মহিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা মহিবুল্লাহ, আপনি পুরো জুলাই আন্দোলন জুড়েই, মানে 2024-এর যে জুলাই আন্দোলন জুড়ে পুরো সময়টাই আপনি রিপোর্টার হিসাবে মাঠে ছিলেন, খুব কাছ থেকে দেখেছেন বিশেষ করে ঢাকার রাজপথের ঘটনা প্রবাহ আপনি ঘনিষ্ঠভাবে দেখেছেন। আপনার কাছ থেকে 4 আগস্ট এবং 5 আগস্ট কি ঘটেছিল, বিশেষ করে 4 আগস্ট থেকে আমরা শুরু করি, কি দেখেছেন আপনি? ওই দিন আমরা জানি যে মিরপুর এলাকায় দায়িত্ব পালন করেছেন, আপনি হামলার শিকারও হয়েছিলেন। ওই দিন কি ঘটেছে, কি দেখেছেন? হ্যাঁ, আসলে 5 আগস্ট সম্পর্কে বলার আগে আমি 4 আগস্ট নিয়ে একটু বলতে চাই। সেটা হলো 4 আগস্টে আমার মূলত ডিউটি ছিল মিরপুর এলাকায় আন্দোলনকে ঘিরে। তো মিরপুরে ওই দিন হচ্ছে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ছিল। মিরপুর 10 নম্বরে তারা 11টার দিকে একটা গণজামায়াত করার কথা ছিল, কিন্তু আমরা খুব সকাল থেকেই সেখানে উপস্থিত হই। তা আমরা গিয়ে সেখানে দেখলাম যে মিরপুরের 3টি আসন, বিশেষ করে ঢাকা 15, 16 এবং 14, 3টি আসনের 3 জন সংসদ সদস্য, ইলিয়াস মোল্লা, কামাল আহমেদ মজুমদার এবং নিখিল, যিনি 14 আসনের এমপি ছিলেন, এই 3 জন এমপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই গোল চত্বর তারা দখল করে রেখেছে, মানে 10 নম্বর গোল চত্বর, যাতে শিক্ষার্থীরা কোনোভাবেই ওখানে জমায়েত হতে না পারে। এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, যেটা আমরা দেখেছি, এবং দেশীয় লাঠিসোঁটা, বাঁশ, কাঠের এগুলো ছিল। তো শিক্ষার্থীরা 11টার দিকে যখন আসতে শুরু করে, তখন শিক্ষার্থীরা অনেকে ভুলে ঢুকে গেছে যে তারা মনে করেছিল এরকম যে হয়তো তাদের সমাবেশেরই একটা অংশ হয়তো চলে তাদেরই লোক মনে করে অনেকে প্রবেশ করেছে। তা আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তারা মূলত শিক্ষার্থী চিহ্নিত করেছে, তাদের মাথায় লাল ফিতা বাঁধা ছিল, কারণ ওই সময় আপনি জানেন যে ফেসবুক লাল করা একটা কর্মসূচি ট্রেন্ড ছিল। এবং তারা ওই যে টিয়ার শেলের ঝাঁজ থেকে বাঁচতে শিক্ষার্থীরা পেস্ট মেখে কিন্তু তারা আন্দোলনে আসতো। তো এই পেস্ট মাখা এবং মাথায় লাল পট্টি কাপড় বাঁধা, এই 2টা জিনিস দেখেই কিন্তু আওয়ামী লীগ তারা আইডেন্টিফাই করতে শুরু করলো যে এরা শিক্ষার্থী, মানে আন্দোলনকারী, এবং তারা যাকেই পেয়েছে বেধড়ক পিটিয়েছে ওখানে। এটি মোটামুটি তারা দখলে ছিল 4টা পর্যন্ত, এরকম দখলে ছিল। এবং একটা পর্যায়ে অনেক শিক্ষার্থী সেখানে আহত হয়, তারা যেহেতু সংঘবদ্ধ ছিল না। এক পর্যায়ে গিয়ে 12 নম্বরের দিক থেকে একটা মিছিল আসে এবং মিরপুর 14-র দিক থেকে, অর্থাৎ কাফরুলের দিক থেকে আরেকটা মিছিল আসে। আরেকটা মিছিল আসে হচ্ছে শেওড়াপাড়ার দিক থেকে। আর আওয়ামী লীগের অংশটা মূলত ছিল 2 নম্বরের দিকে, অর্থাৎ যেই সড়কটা 10 নম্বর থেকে মিরপুর 1 নম্বরের দিকে গিয়েছে, এই অংশটাই আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি ছিল, পুলিশ ছিল, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ছিল। তো 3 দিক থেকে যখন তারা ওই যে মিরপুরে যেই ফুটপাতে যেই কাঠের চৌকিগুলো ব্যবহার করে ভাসমান দোকানিরা, সেই চৌকিগুলোকে ঢাল হিসেবে ধরে তারা কিন্তু আসতে থাকে শিক্ষার্থীরা। এবং কিছু টিন দেখেছি আমরা তাদের হাতে, যেগুলো ছাউনি হিসেবে ব্যবহার করা হয়। তো এইটা নিয়ে তারা সামনে আগাতে থাকে। একটা পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে, 2 নম্বরের দিকে যায়।
এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার আমরা দেখেছি এবং মুহুর্মুহু গুলিবর্ষণ, একটা পর্যায়ে অনেক শিক্ষার্থী আহত হয়, কিছু শিক্ষার্থী রক্তাক্ত শিক্ষার্থী তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য, বিশেষ করে ওখানে আলোক হাসপাতাল আছে, আরও কয়েকটা হাসপাতাল ওখানে আছে, সেসব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই হাসপাতালগুলোতে তাদেরকে ওরকম চিকিৎসাও দিচ্ছিল না। তো কোনোভাবেই যখন একটা জিনিস বলে রাখি যে ওই দিন কিন্তু 4 তারিখে আমি পুলিশ গুলি ছুটতে দেখিনি, পুলিশকে ওই জায়গাটায় আগ্নেয়াস্ত্রের ব্যবহারটা সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরাই করেছে, আমাদের কাছে ফুটেজও ছিল ওই সময়। তো যখন শিক্ষার্থীদেরকে মুহুর্মুহু আগ্নেয়াস্ত্রের ব্যবহার করছিল, তখন হঠাৎ করে আর্মিদের একটা টিম 12 নম্বর থেকে বের হয়ে চলে আসে, এবং 12 নম্বর থেকে যখন আসতে থাকে তখন তারা ঠিক 11 নম্বর থেকেই তারা কিন্তু গুলি করতে থাকে, মানে ওপেন ফায়ার, যেটাকে আমরা দেখছি যে আকাশের দিকেই তারা গুলি করতেছিল, এবং আমার মনে হয় কয়েক হাজার রাউন্ড গুলি করেছে। যখন তারা গুলি করতে করতে 10 নম্বরের দিকে এগিয়ে আসে, তখন শিক্ষার্থীরাও কিন্তু ওই আর্মির সাথে সাথে 10 নম্বর দখল করে ফেলে, এবং তখন এই আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে তারা আশেপাশে অলিগলিতে ঢুকে যায়, এবং তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়, এবং মোটামুটি টানা 5 থেকে 5.5 ঘন্টা ওই দিন সংঘর্ষ চলে, এবং শেষ পর্যন্ত মানে আর্মির সহায়তাই পুরো জায়গাটা দখল করে নেয় ছাত্ররা। হ্যাঁ, এটি ছিল 4 তারিখের ঘটনা। আমাকে 5 তারিখেও অফিস থেকে দায়িত্ব দেওয়া হয় এই এলাকাটিকেই ফলো আপ করার জন্য। তো আমরা খুব সকালে ফজরের দিকে আমরা পুরো টিম নিয়ে চলে যাই, যেহেতু কারফিউ চলছে। আপনাকে যে বলে রাখি যে ওই দিন কিন্তু আর্মি যে ওই জায়গাটা দখল করে শিক্ষার্থীদের সহায়তায়, একটা পর্যায়ে আর্মিই দখল করে রাখে এবং শিক্ষার্থীদেরকেও চলে যেতে বাধ্য করে, এবং শিক্ষার্থীরাও চলে যায়। ওই দিন থেকে কিন্তু পুরো 10 নম্বর আর্মির দখলে। সকালবেলা গিয়েও আমরা দেখি 5 তারিখ সকালে আর্মির দখলে আছে, কোনো মানুষ নাই, কোনো একেবারে জনমানব শূন্য রাস্তাঘাট, কিছু গাড়ি পোড়া, একেবারে যত্রতত্র পোড়া গাড়িগুলো পড়ে আছে, মনে হয় যুদ্ধ বিধ্বস্ত একটা এলাকা, তার আগের দিন গাড়িগুলো পড়েছে। সেখান থেকে যখন দেখলাম যে কোনো মিছিল মিটিং বা কোনো পিকেটিং কোনো কিছুই নাই, আমরা চলে গেলাম সেখান থেকে 5 তারিখে সকালে চলে গেলাম হচ্ছে আমিনবাজারে। আমরা একটা সাংবাদিকদের গ্রুপ সেখানে চলে যাই। আমিনবাজার ব্রিজের উপরে আমরা দেখলাম যে শত শত ট্রাক, অর্থাৎ রাতে যেসব ট্রাক এসেছে, পুলিশ সেই ট্রাকগুলোকে ওখানেই আটকে দিয়েছে, আমিনবাজার ব্রিজের উপরে পার হতে দেয়নি, এবং আড়াআড়ি করে রাখা, এমনকি কোনো রোগী হেঁটেও কাউকে ঢাকার ভিতরে পুলিশ বিজিবি ঢুকতে দিচ্ছে না। তো আমি এখানে 10টা পর্যন্ত সেখানে ছিলাম। তো এর মধ্যে আমার একজন সরকারি আমলা, তিনি মূলত থাকেন মিরপুর ডিওসিসে, তিনি আমাকে ফোন করে, আমি নামটা প্রকাশ করছি না, তিনি আমাকে ফোন করে বললেন যে আর্মিদের একটা অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের একটা গ্রুপ, তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছে। তো এটা আমি অফিসকে জানানোর পরে অফিস বলল যে আসলে মিছিল হওয়ার মতো তখন কোনো সিমটম আসলে ছিল না, ইন্টারনেট নাই। আমাকে অফিস থেকে বলা হলো যে আপনি অফিসে চলে আসেন, ফুটেজ যা পেয়েছেন এগুলো, যেহেতু আমরা ব্যাকপ্যাক ইউজ করে ইন্টারনেটে ফুটেজ পাঠাতে পারছিলাম না। তা আমি আসতে গিয়ে আগারগাঁয়ে ঠিক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে এসে আমি একটা ব্যারিকেডের মধ্যে পড়ে গেলাম। সেখানে ব্যারিকেডটা কোনো পুলিশের ছিল না, সামরিক বাহিনীর ব্যারিকেড, অর্থাৎ যে কোনোভাবে ওনারা বললেন যে 3 বাহিনীর প্রধান গণভবনে প্রবেশ করেছেন, যে কারণে ওনারা ওখানে গাড়ি চলাচল, মানুষ হেঁটেও কোনো মানে মানুষকেও তারা অ্যালাউ করছেন না। তা আমি বললাম আমি কারণ বাজার আমার অফিসে যাব। বললো যে আপনি কোথায় যাবেন সেটা আমার দেখার বিষয় না। তা আমি সেখান থেকে যখন ব্যর্থ হলাম অফিসের দিকে আসতে, আমি ঘুরে আগারগা দিয়ে ঠিক আবার চলে গেলাম হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে। আমি ভাবলাম যে ওখান থেকে হয়তো মেইন রোড ব্যবহার করে আমি কারণ বাজার যেতে পারবো। তো সেখানেও গিয়ে দেখলাম যে ওখানেও ব্যারিকেড করা সামরিক বাহিনীর, 3 বাহিনীর। তো আমি তারপর তাদেরকে রিকোয়েস্ট করলাম, তারা একেবারেই কোনোভাবেই নাছরবান্দা, আমাকে অ্যালাউই করলো না, বললো যে আপনার চেয়ে আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি, আপনি কোথায় যাবেন সেটা আমার দেখার বিষয় না। এরপরে আমি ওই উত্তরার থেকে আরেকটা ফোন পেলাম যে তারাও মিছিলের প্রস্তুতি নিচ্ছে। আমি ঘুরে আবার চলে গেলাম উত্তরায়। আমার সাথে ক্যামেরা পার্সন ছিলেন সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট, আমাদের সহকর্মী সেলিমকে নিয়ে সেখানে চলে গেলাম। তো দেখলাম যে আসলে মিছিল তখনও বের হচ্ছে না। অপেক্ষা করলাম দীর্ঘক্ষণ, অপেক্ষার সময় ফুরোচ্ছে না। তো এরপরে আমি মিছিল বের হলো, মিছিলের সাথে সাথে আমি চলে আসলাম হচ্ছে কাকুলি পর্যন্ত।
কাকুরিতে তখন এসে দেখি ডিবির হারুন এবং বিপ্লব, ডিবি প্রধান তৎকালীন, খুব আলোচিত পুলিশ অফিসার, তার নেতৃত্বে প্রায় 300-400 পুলিশ ওখানে অবস্থান করছে মিছিলটাকে আটকে দেওয়ার জন্য। তা আমি হারুন সাহেবের সাথে হ্যান্ডশেক করে বললাম যে আসলে মিছিল আসতেছে, আপনারা কোথায়, মানে আপনাদের নির্দেশনা কি? তো উনি আমাকে বললেন যে আমরা মিছিলটাকে ব্যারিকেড দেওয়ার জন্য আমরা মহাখালী ফ্লাইওভারের নিচে যাচ্ছি। আসলে আমি ওনাকে ফলো করতেছিলাম, মিছিল যে আসতেছে তখনও মিছিল এসে কাকুরি পর্যন্ত পৌঁছায় নাই। আমি গাড়ি টান দিয়ে চলে এসেছি, মিছিল যেহেতু আগেই চলে আসছে, আমি ভেবেছি যে ইন্টারনেট যদি চলে আসে তাহলে আমি কাকুরির থেকে আমি লাইভ দিব। হ্যাঁ, তো তার আগে আমি হারুনকে একটু ফলো করলাম যে আসলে কোন দিকে যায়, কিন্তু ওনারা তখন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আসলে পালাবেন। হ্যাঁ, তো ওখান থেকে চেয়ারম্যান বাড়ির যে চেয়ারম্যান বাড়ির মাঠ, যেটা ওই মাঠের ওই গলিতে ঢুকে গেলেন হারুন সাহেব। তো আমরা তো ওই সময় পুলিশ মানেই আতঙ্ক, আমরা তো জানি না যে আসলে কি হতে যাচ্ছে। তো আমি দেখলাম যে উনি একটা গাড়িতে উঠে গেলেন এবং গাড়িতে বসে উনি পুলিশের ড্রেস চেঞ্জ করলেন। হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থেই আমরা তখন ওই ফুটেজ নেওয়ার মতো আসলে পরিস্থিতি ছিল না। এরপরে পুলিশ 3 ভাগ হয়ে গুলশানের দিকে একটা টিম চলে গেল এবং যে যেভাবে পারছে তারা হয়তো অকিটকিতে তারা মেসেজ পেয়ে গেছে যে মিছিল ছেড়ে দিয়েছে সামরিক বাহিনী বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিল। এরপরেই চলে আসলো, ইন্টারনেট চলে আসলো, আমিও লাইভ শুরু করলাম, মিছিলও আসা শুরু করলো এবং ওই মিছিলের ওখানে একমাত্র আমি সাংবাদিক হিসেবে ছিলাম। অন্যান্য সাংবাদিক যাওয়ার সুযোগ ছিল না এই কারণে যে আর্মির যে ব্যারিকেড ভেঙে কেউ যে ওই জায়গাটায় পৌঁছবে সেই সুযোগটা ছিল না, যে কারণে কারণ বাজার কেন্দ্রিক যেসব টেলিভিশন আছে বা পত্রিকা আছে সেগুলো ওখানে কেউই পৌঁছাতে পারেনি। আমি টানা প্রায় 1 ঘন্টা সেখান থেকে লাইভ করলাম এবং এই মিছিলের যে শুরু এবং শেষ কোথায় সেটি আসলেই যেন মিছিল আসা শুরু করার পরে মানে এমন কোনো মানুষ নাই, শিশু, বৃদ্ধ, বনিতা, সব ধরনের মানুষ, শিক্ষার্থী, দলমত নির্বিশেষে সবাই সেই মিছিলে অংশগ্রহণ সামিল হয়েছেন। হ্যাঁ, তো সেই মিছিলের দৃশ্য নিশ্চয়ই মানুষ দেখেছে। আমি যেটা শুনেছি এবং দেখেছি, হাজার হাজার ফোন আমার কাছে আসতেছিল, অনেক মানুষ আমাকে বলতেছিল যে আসলে এটা সত্য কিনা, আসলে মিছিল বের হচ্ছে কিনা। সেই মিছিল অবশেষে গণভবন পর্যন্ত পৌঁছে গেল, আমিও হাঁটতে হাঁটতে সেই গণভবন পর্যন্ত পৌঁছলাম এবং গণভবন ঢুকে গেল। যদিও আমি ওই ক্রাউডের মধ্যে, কারণ আমি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, টানা 1 ঘন্টা লাইভ দেওয়া, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। পরে আমি সেখান থেকে লাইভ শেষ করে অফিসে হাঁটতে হাঁটতে ফিরলাম, গাড়ি নিয়ে আর আসলে আসতে পারিনি। তো এটি আমার সাংবাদিকতা জীবনে একটা অভূতপূর্ব ঘটনা যে প্রথম আমি ওই লাইভ একজন রিপোর্টার হিসাবে লাইভটা করতে পেরেছি এবং তারপরে গণভবনে পৌঁছার পরে অনেক টেলিভিশন দেখলাম লাইভে ঢুকেছে। এরপরে সেনাপ্রধান তিনি জানালেন যে তিনি বক্তব্য আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন এবং তারপরেই কিছুক্ষণ পরে আমরা শুনলাম যে আসলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ও আচ্ছা, আপনারা যতক্ষণ পর্যন্ত মিছিলটা গণভবনে যাওয়া পর্যন্ত আপনি জানতেন না যে শেখ হাসিনা পালিয়েছেন? না, গণভবন পর্যন্ত যখন মিছিল তখনও পৌঁছায় নাই, যখন গণভবন পর্যন্ত পৌঁছাইছে তখন কিন্তু আমরা জেনেছি যে নিশ্চিত হয়েছি শেখ হাসিনা ভারতে চলে গেছেন। তো আচ্ছা, মিছিলকারীরা আপনাদের সাথে কেমন আচরণ করেছে? তাদের আচরণ কেমন ছিল? তারা না, কিছু জিনিস আসলে সাংবাদিক হিসাবে আমাদের তো কিছু দুর্বলতা ছিল। আমরা কিছু নিউজ তৎকালীন আওয়ামী লীগের চাপ হোক, গোয়েন্দা সংস্থার চাপে হোক, আমরা কিছু ভিডিও কিন্তু আমরা দেখাতে পারিনি। এই ঘটনা কিন্তু ছিল এবং সেই বেদনা কিন্তু আমাদের মধ্যেও ছিল। যেমন আপনাকে বলি, যাত্রাবাড়িতে যখন পুলিশ টানা 10 দিন ঢুকতে পারেনি, পুরো যাত্রাবাড়ি যখন একেবারেই আন্দোলন স্বাধীন ছিল, আমার এখনো মনে আছে, দিনটা ঠিক কয় তারিখে মনে নেই, কিন্তু ওইখানে পুলিশ একেবারে মারণাস্ত্র দিয়ে গুলি করতে করতে আগাচ্ছে, মানে যতটুকু গুলি করে আগাচ্ছে ততটুকুই তারা দখল করতে পারছে। কিন্তু তারপরেও সেই যে গাড়িগুলো আড়াআড়ি করে রাখা, সেইটা কিন্তু তারা কখনোই মানে 5 তারিখের আগে তারা কিন্তু সরাতে পারে। তো এই যে মানে হেলিকপ্টার থেকে গুলির দৃশ্য এবং বোম্বিং করা, তারপরে হলো গুলি করে যাওয়া,
এই দৃশ্যগুলো আমি দেখানোর পরে আপনি নিশ্চয়ই মনে আছে যে বাংলা ভিশনটা সম্প্রচার বন্ধ হয়েছিল। তাও সামান্য আমরা একটু দেখিয়েছিলাম যে হেলিকপ্টার থেকে গুলি করছে, একটা মানুষ মরে গেছে, তার স্বজনদের কান্না এবং রক্তাক্ত যেই দৃশ্য, সেটি দেখানোর পরে কিন্তু আমরা অনেক প্রেশার আমাদের উপরে ছিল। তো এই বিষয়গুলো আসলে আমাদের সীমাবদ্ধতা, এই জায়গা থেকে আমরা অনেক কিছু দেখাতে পারিনি, সেই ক্ষোভ আসলে আন্দোলনকারীদের মধ্যে ছিল। তারপরে আমরা যখন এই মিছিলের অগ্রভাগে থেকে লাইভ সম্প্রচার করছিলাম, আন্দোলনকারীরা সহায়তাও করেছে এবং আমাদেরকে মানে তাদের মধ্যে একটা বিজয় উল্লাস, সেই উল্লাস তাদের মধ্যে ছিল। এবং বাংলা ভিশন যতটুকু তাদের পক্ষে থেকে সম্প্রচার করেছে, নিউজ দিয়েছে, তাতে বাংলা ভিশনের প্রতি মানে তারা সন্তুষ্ট ছিল। বাট অন্যান্য অনেক সাংবাদিকদের উপরে তারা অনেক ক্ষিপ্ত ছিল, এটা আমরা দেখেছি। আচ্ছা, মিছিলটা যেখান থেকে আপনি সংযুক্ত হলেন কাকলি মোড়, ওইখানেও তো আর্মির একটা ব্যারিগেড ছিল, সেনাবাহিনীর একটা ব্যারিগেড ছিল। সেই সেনা সদস্যরা কীরকম আচরণ করেছে মিছিলকারীদের? না, মিছিলকারীদের আসলে সেনা সদস্যরা যখন 3 তারিখে সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে অফিসার্স অ্যাড্রেসের দিনে, যে তারা সাধারণ মানুষের উপরে তারা শক্তি প্রয়োগ করবে না, তো একমাত্র শক্তি প্রয়োগ বা লিথেল ওয়েপন ব্যবহার ছাড়া কিন্তু এই মিছিল ঠেকানোর কোনো উপায় ছিল না। আর আর্মির সিদ্ধান্ত ছিল যে তারা লিথেল ওয়েপন তারা ইউজ করবে না, ব্যবহার করবে না। স্বাভাবিকভাবেই তাদের কিন্তু আসলে মিছিল ছেড়ে দেয়া ছাড়া এই মানুষের ঢল, জনস্রোত ঠেকানোর আর কোনো উপায় ছিল না। তারা বাধ্য হয়ে, কারণ কেউ ওই আর্মির রায়ট কারে উঠে গেছে, আর্মিও তাদের সঙ্গে উল্লাস করছে, আর্মিকে নিয়ে তারা নাচছে, উল্লাস করছে, বিজয় আনন্দ করছে, এবং আর্মিও বাধ্য হয়ে হোক আর যেভাবেই হোক তারাও আনন্দ করছে এই দিনটিতে, কারণ তারা তো আসলে বাধা দিয়ে ওই স্রোত কোনোভাবেই ঠেকানো সম্ভব ছিল না। তবে আমাদের ওই 5 তারিখে যেটা মনে হয়েছে যে আর্মিও তারা হচ্ছে এই শেখ হাসিনার পালায়নে তারাও উল্লাসে শরিক হয়েছে, তারাও এই যে জনস্রোতের সঙ্গে সম্মিলিতভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছে। এটি কিন্তু গণমাধ্যম আপনারা দেখেছেন, ভিডিওতেও দেখেছেন নিশ্চয়ই। আমরা অসংখ্য ভিডিও সংগ্রহ করেছি যে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে এই 5 তারিখে যে সাধারণ মানুষের বিজয় উল্লাস, সেই উল্লাসই কিন্তু সামিল হয়েছিল। আমিও ব্যক্তিগতভাবে দেখেছি সেনাবাহিনীর গাড়িতে উল্লাস করতে সেনা সদস্যদের, বিশেষ করে যারা সৈনিক শ্রেণীর আছে তাদেরকে উল্লাস করতে আমরা সরাসরি দেখেছি। এছাড়া একটা সরকার যদি অজনপ্রিয় হয়, সেটা তো আর্মির মধ্যে যারা আছে সেখানেও তো অজনপ্রিয় হবে, সেটাই নিঃসন্দেহে। এবং আপনাকে একটু বলে রাখি, এই যে আমি পরে যেটা জানতে পারলাম যে সেনাবাহিনী এই রাস্তাগুলো বন্ধ করে রাখার কারণটা, সেনাবাহিনী মূলত হচ্ছে একটা সেফ এক্সিট দেওয়ার জন্য শেখ হাসিনাকেও সেনাবাহিনীর পক্ষ থেকে বা সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে আসলে এই যে মিছিল আসছে গণভবন কেন্দ্রিক, এই মিছিল ঠেকানোর আসলে কোনো উপায় নাই। হয়তো লক্ষ লক্ষ মানুষকে মেরে আপনাকে টিকিয়ে রাখা, এটা সেনাবাহিনীর জন্য বদনাম হবে। এবং সেই দিন বারবার সজীব অজের জয়, তিনিও তার মাকে বোঝানোর চেষ্টা করছিল, এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সে নিজে কিন্তু ভারতের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে, যেটি ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি সংসদেও কিন্তু জানিয়েছেন যে শেখ হাসিনা অনুরোধ করেছিলেন তাকে যাতে আশ্রয় দেওয়া হয়। এবং সেই সংসদে তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে তারা তাদের সরকারের যারা নীতি নির্ধারক রয়েছেন, সামরিক বাহিনী রয়েছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে শেখ হাসিনা যদি একটা বিমানে করে আসেন তাহলে তারা তাদেরকে রিসিভ করবেন, কিন্তু কোনোভাবেই ভারত তাকে বিমান পাঠাবে না, বিমান পাঠিয়ে তাকে রেস্কিউ করবে না। তারপরে মূলত সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর সর্বসম্মত সিদ্ধান্তই এটি হয় যে তাকে ভারতে বাংলাদেশের একটি সামরিক বাহিনীর বিমানে করে তাকে পৌঁছে দেয়া। এবং এই যে নেগোসিয়েশন এবং এই যে ভেতরে আলাপ আলোচনা, এটার জন্যই মূলত 3 বাহিনী সেখানে দীর্ঘক্ষণ গণভবনে ছিলেন। এই গণভবনে 3 বাহিনীর যাতায়াতের কারণেই পরে আমি জানলাম যে আসলে আমি সেই দিন এই রাস্তাগুলো ব্যবহার করার সুযোগ পাওয়া যায়, আমি আমার অফিসে ফিরতে পারিনি। জি, ধন্যবাদ জনাব মহিবুল্লাহ মহিব। আপনি অনেক প্রত্যক্ষদর্শী হিসাবে অনেক বর্ণনা দিলেন এবং অনেক তথ্য আমাদেরকে দিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর বাংলা ভিশনকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলাপ শেষ করছি। যে মহিবুল্লাহ মহিব যেটা বলছিলেন যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে 5 আগস্ট, যেটার চূড়ান্ত পরিণতি হয়েছে,
সেই আন্দোলনে বা সেই অভ্যুত্থানে দেশের সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ছাত্র, শিক্ষক সব সম্মিলিতভাবে যেমন যুক্ত হয়েছিলেন, তেমনিভাবে পুলিশ এবং বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছিলেন বলেই শেষ পর্যন্ত বিজয় অর্জিত হয়েছিল জনতার। এই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল, শেখ হাসিনার অনাচারের শাসন থেকে দেশ এবং জাতি মুক্তি পেয়েছিল। আমরা আমাদের আগামী দেশ এবং এই জাতি সামনের দিকে এগিয়ে যাবে এবং একটা সুন্দর পৃথিবী, সুন্দর দেশ আমরা পাবো, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।